আচ্ছা, আমরা আমাদের প্রিভিয়াস কয়েকটা ক্লাস ধরে যে থিওরিগুলো নিয়ে আলোচনা করতেছিলাম তার মধ্যে একটা সিগনিফিকেন্ট বা একটা বেশ তাৎপর্যপূর্ণ থিওরি ছিল আমাদের লুইস থিওরি। ঠিক আছে, লুইস থিওরি আমরা কিভাবে ইউজ করতে পারি সেটার উপর আমি তোমাদের অলরেডি ক্লাস নিচ্ছে, দুইটা ক্লাসের মতো সম্ভবত নিচ্ছে। একটা ক্লাসে লুইস থিওরি শেষ করে দিয়েছিলাম তোমাদের, এখানে 6-7টা পয়েন্ট আছে। এখন পরবর্তীতে আমরা বুঝছি যে আসলে লুইস থিওরি অনেক কিছুর এক্সপ্লেনেশন দিতে পারে না। কি কি এক্সপ্লেনেশন দিতে পারে না এটাও কিন্তু তোমাদের বুঝতে হবে, স্পেশালি যে লুইস মতবাদ কেন ফেল করলো। ঠিক আছে, লুইস মতবাদের আসলে কি কারণে আমরা লুইস মতবাদকে এটার ল্যাকিংস গুলো কি 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 জায়গায় এটা সীমাবদ্ধতা আছে সেটা অবশ্যই তোমাদের ক্লিয়ারলি বুঝতে হবে। যেমন লুইসের একটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সীমাবদ্ধতা ছিল, বড় একটা সীমাবদ্ধতা ছিল। লুইস আসলে কিভাবে কেমিক্যাল বন্ড বা কিভাবে বন্ধনটা তৈরি হচ্ছে সেটার কোনো ব্যাখ্যাই লুইস দিতে পারতো না। ঠিক আছে, লুইস মডেল থেকে দিতে পারতো না। জাস্ট লুইস মডেল আমাদের ভ্যালেন্স শেলে ইলেকট্রন গুলোকে শেয়ারিং দেখাইছে, আর কিছুই বলতে পারেনি যেখানে বন্ধনগুলোর প্রকৃতি কিরকম, বন্ধনগুলোর প্রকৃতি ডিফারেন্ট হতে পারে কিনা, তারপরে বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, এগুলোর মানে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, কিভাবে এই বন্ধন তৈরি হয়, কোনো ব্যাখ্যাই আমাদের লুইস থিওরি দিতে পারে নাই। এরপরও লুইস থিওরি থেকে আমরা বেশ অনেকগুলো ইম্পর্টেন্ট আইডিয়া জেনারেট করছি, এবং এই লুইস থিওরি ইউজ করে আমরা বেসিক্যালি এই স্ট্রাকচারগুলো আঁকতে পারি, এভাবে আঁকতে পারি, কোনো সমস্যা নাই। বাট কিছু জায়গায় লুইস থিওরি এক্সপ্লেন করতে পারে না, এভাবে আঁকলে আমাদের কোনো সমস্যা নাই। তোমরা যদি লুইস থিওরি ইউজ করে এভাবে স্ট্রাকচার আঁকো, পারফেক্টলি ওকে, ঠিক আছে, এখানে 100% কারেক্ট, এখানে কেউ কাটবে না। বাট প্রবলেমটা হচ্ছে কি, আহ আচ্ছা সবাই কি শুনতে পারতেছো না? জি হ্যালো। ভাইয়া। আচ্ছা, বাট প্রবলেমটা হচ্ছে কি, আমরা যখন এই লুইস থিওরি থেকে আসলে ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরিতে গেলাম, সেই থিওরিতে যাওয়ার পর আসলে আমরা এই বন্ডিংটা কিভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ অরবিটালের যে ওভারল্যাপের যে বিষয়টা, সেটা আস্তে আস্তে বোধগম্য হওয়া শুরু করলো। বাট ভিভিটির মধ্যে ল্যাকিংস আছে। আসলে এই জায়গাটা একটু বিপজ্জনক, কারণ ভিভিটি নিয়ে আসলে যদি বেশি বলতে যাই তাহলে দেখা যাবে যে এটার সাথে হাইব্রিডাইজেশনের কনসেপ্টে তোমাদের একটা প্রবলেম হয়ে যাবে, কারণ স্টিল তোমরা হাইব্রিডাইজেশন শিখো নাই। সো আমি ভিবিটি নিয়ে আপাতত বেশি কথা বলতেছি না, আমি যতটুকু দরকার ভিবিটির কোন অংশগুলো আমরা গ্রহণ করব সেই বিষয়টা ক্লিয়ার করি। এরপর হচ্ছে আমরা আজকে ক্লাসে হাইব্রিডাইজেশন শুরু করব, একদম ডিটেলসে হাইব্রিডাইজেশন শুরু করব। তোমাদের হয়তো লাস্ট ক্লাসে অ্যানাউন্স করছিলাম যে আজকে হাইব্রিডাইজেশন শেষ করব, বাট আমি পরবর্তীতে ভাবলাম যে আসলে এটা ওয়াইজ ডিসিশন হবে না, কারণ একদমই নতুন টপিক, আস্তে আস্তে পড়ানোটাই বেটার। ইভেন হাইব্রিডাইজেশনে হচ্ছে 2-3 ক্লাস লাগায় তোমাদের এই জিনিসটা বোঝানোটাই বেটার, এক ক্লাসে তাড়াহুড়া না করে। আচ্ছা, এই ভিভিটি বা ভ্যালেন্স বন্ড থিওরিতে সব কথাই মোটামুটি ঠিক আছে, তাহলে ঝামেলা কোন জায়গায়? এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে সিগমা বন্ড, পাই বন্ড কিভাবে তৈরি হচ্ছে সবগুলো আইডিয়াই আমরা একসেপ্ট করব। জাস্ট প্রবলেমটা একটা জায়গায়, আমরা লাস্ট ক্লাসে হয়তো বলছি একদম শেষ পার্টে, সেটা হচ্ছে তোমরা দেখতে পারতেছো যে এই অক্সিজেনের মধ্যে, এই যে অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু যুক্ত হচ্ছে একটা সিগমা বন্ড একটা পাই বন্ডের মাধ্যমে। এখানে যখন অরবিটাল ডায়াগ্রামটা আমরা দেখতেছি, অর্থাৎ কোন যে অরবিটাল গুলো ওভারল্যাপ করতেছে, আমরা এরকম একটা অরবিটাল দেখতেছি, এটাকে বলতেছি আমরা পিওয়াই পিওয়াই ওভারল্যাপ, পিওয়াই পিওয়াই সিগমা। আর এটাকে বলতেছি আমরা, আচ্ছা এটা যদি পিওয়াই পিওয়াই সিগমা হয়, এটা হচ্ছে আমাদের পিজেড পিজেড পাই। ঠিক আছে, এটাকে বলতেছে আমরা সিগমা। কেন সিগমা বলতেছে? এখানে মুখোমুখি অতিক্রমণ হয়েছে। এটাকে কেন পাই বলতেছে? এখানে পাশাপাশি অতিক্রমণ হয়েছে। সো আমি যদি এখানে মেবি একটু জাস্ট হচ্ছে এই এটা একটু ক্লিয়ার করে লিখি, এটা হবে পিজেড। ঠিক আছে, পিজেড, এটা হচ্ছে পিজেড আর এটা হচ্ছে পিওয়াই। পিজেড পিজেড এর মধ্যে পাশাপাশি অতিক্রমণ বা পাই বন্ড বলতেছে এটা, পিওয়াই পিওয়াই মুখোমুখি অতিক্রমণ, যেটাকে বলতেছে আমরা সিগমা। দেখো আমি তোমাদের আবারও বলছি, এই চিত্রটা মোটেও তুমি পরীক্ষার খাতায় আঁকবা না, এটা আঁকলে জিরো পাবা। কেন জিরো পাবা সেটা আমি বলতেছি তোমাকে। জাস্ট ভিবিটির একটা জায়গাতেই প্রবলেম আছে, বাকি সব জায়গায় ঠিক আছে। ঠিক আছে, বাট আমরা স্ট্রাকচার গুলো মেনলি এইভাবে আঁকবো না। আর কারোটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম, আসলে যখন আমরা বিএফ3 স্ট্রাকচার দেখছিলাম তখন আসলে বলতেছিলাম যে এক্সপেরিমেন্টালি তোমার আসলে এই যে বন্ড গুলো, এই যে পি এক্স পি ওয়াই পি জেড এর সাথে যে বোরনের যে অরবিটাল গুলো আছে, এগুলো সেম অরবিটালই থাকে, বুঝছো? একটা 2s, একটা 2px, একটা 2py এরকম থাকে না প্র্যাকটিক্যালি। ঠিক আছে, এগুলো সেমই থাকে। সো এখানে ডিফারেন্ট আমরা দেখতে পারতেছি, এটা ভিবিটি অনুসারে। বাট এটাকে আমরা একসেপ্ট করবো না, আমরা এখন হাইব্রিডাইজেশনে চলে যাচ্ছি, এবং হাইব্রিডাইজেশনের থিওরি অনুযায়ী অ্যাকচুয়ালি ভিবিটির যে ল্যাকিংসটা ছিল সেটা আসলে হাইব্রিডাইজেশন এখানে ফিল আপ করে দিতেছে। কি ল্যাকিংস ছিল, এটা আমরা কিভাবে ফিল আপ করতে পারি, এটা নিয়ে আমরা আজকে থেকে ডিটেলসে কথা বলবো। এবং তোমরা সবাই একটু রেসপন্স করিও, কুইক রেসপন্স করিও যে ভাইয়া বুঝতেছে কিনা। ঠিক আছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এইচএসসি পয়েন্ট অফ ভিউ থেকে এবং অ্যাডমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে, দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আগে বলি যে ভিবিটি কেন ফেল করলো, আমি আরেকটা এক্সাম্পলের সাহায্যে দেখাই, তারপরে আমরা ডিরেক্ট হাইব্রিডাইজেশন একটা স্লাইড আছে, সেই স্লাইডে চলে যাই এবং হাইব্রিডাইজেশনের প্রবলেম শুরু করব। সো তোমাদের প্রথম দিনে একটা এক্সাম্পল দিছি, ধরো আমরা মিথেনের স্ট্রাকচার দেখি।
ভিবিটি অনুসারে দেখি কাহিনীটা কি হয়। মিথেন, এই মিথেনকে আমরা কিভাবে দেখতে পারি? ধরো এই যে মিথেনকে আমরা যদি লুইস অনুযায়ী আঁকি তাহলে আমরা এইভাবে আঁকতে পারি। কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডগুলোকে আমরা এইভাবে দেখালাম। এখন এখানে এস এর সাথে পি কার সাথে কি বন্ড ফর্ম করছে সেটা যদি বুঝতে চাই আমাদের কার্বনের ইলেকট্রন বিন্যাস আঁকতে হবে। কার্বন আমাদের কত? কার্বনের পারমাণবিক সংখ্যা 6, সো 1s2 2s2 আর 2p2, ঠিক আছে ভাইয়া? সো 2s2 কে আমরা কি লিখতে পারি বলতো? এখানে ইলেকট্রন গুলোকে পেয়ার ইলেকট্রন, কারণ এখানে জোড়ায় থাকতেছে ইলেকট্রনটা। আর 2p2 তে কি আছে ভাইয়া দেখো তো? 2p2 তে আমাদের 3টা অরবিটাল আছে, যার মধ্যে ইলেকট্রন গুলো হুন্ডের নীতি অনুসারে আমাদের হচ্ছে সর্বাধিক অযুগ্ম অবস্থা থাকবে। এই যে হইলো আমাদের কার্বনের ক্ষেত্রে এরকম। বাট দেখো এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের কয়টা বন্ড হয়েছে? 4টা বন্ড হয়েছে। ভিবিটি অনুসারে কি হতে হবে? ভিবিটি অনুসারে অবশ্যই আনপেয়ার্ড ইলেকট্রন বা অযুগ্ম ইলেকট্রনই আসলে তোমার বন্ড তৈরি করবে, ঠিক আছে? এটা ভিবিটি বলছে, ভ্যালেন্স বন্ড থিওরি বলছে যে অযুগ্ম ইলেকট্রনই অবশ্যই বন্ড তৈরি করবে। এখন কি করতে হবে? আমাকে কার্বনকে এক্সাইটেড করতে হবে, উত্তেজিত করতে হবে। সো কার্বনকে যদি আমরা উত্তেজিত করি, কার্বনের যে 2s ইলেকট্রন আছে এখান থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যাবে? 2p-z এ চলে যাবে, ঠিক আছে? একটা ইলেকট্রন তোমার জাম্প করে 2p-z এ চলে গেল। সো এটাকে বলতেছি আমরা কার্বনের ফার্স্ট এক্সাইটেড স্টেট, কার্বনের প্রথম উত্তেজিত অবস্থা। সো এটাকে বলতেছি আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেট। সো কার্বনের প্রথম উত্তেজিত অবস্থা, ঠিক আছে? সো কার্বনকে আমরা উত্তেজিত করলাম, এখানে 2s এর একটা ইলেকট্রন কোথায় চলে গেল? 2p তে চলে গেল। সো এটা আমরা 1s কে দেখাচ্ছি না কারণ এটা 1s ভিতরে আছে। সো আমাদের দরকার হচ্ছে লাস্ট স্তরটা, বহিঃস্থ স্তরটা। সো 1s কে আমরা দেখাচ্ছি না। সো এখানে এরকম হলো, ঠিক আছে? তাহলে এখন দেখো ভিবিটি অনুসারে কি হবে? তোমার 4টা হাইড্রোজেন, হাইড্রোজেন গুলোকে আমরা দেখাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সো হাইড্রোজেনের ইলেকট্রনটা অবশ্যই স্পিনটা বিপরীত স্পিন হবে। এটা যদি প্লাস অফ স্পিন হয় এটা মাইনাস অফ স্পিন হবে। এই হাইড্রোজেনেরও উল্টা স্পিন হবে। তাহলে না তারা পেয়ার করবে? এটা ভিবিটির কথা ছিল, ঠিক ছিল, এই কথাগুলো পর্যন্ত ঠিক ছিল। এরপর কাহিনীটা হয় কি, তোমার এখানে এদের মধ্যে ওভারল্যাপ বলে, এদের মধ্যে ওভারল্যাপ, এদের মধ্যে ওভারল্যাপ, এদের মধ্যে ওভারল্যাপ। সো একটু চিন্তা করে দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের এস অরবিটাল ওভারল্যাপ করতেছে, 1s1, ঠিক আছে? এস অরবিটাল ওভারল্যাপ করতেছে। সো আমরা শুধুমাত্র এস লিখলাম। এই হাইড্রোজেনের এস অরবিটাল, এই হাইড্রোজেনের এস অরবিটাল, এই হাইড্রোজেনের এস অরবিটাল। বাট এইখানে খেয়াল করো একটু, আমাদের এই 2s এবং 2p এর মধ্যে এই যে প্রথম যেটা অযুগ্ম ইলেকট্রন আছে এখানে আমাদের p, আমাদের এখানে এস অরবিটাল, ঠিক আছে? এটা হচ্ছে কার্বনের এস অরবিটাল, 2s অরবিটাল। আচ্ছা, এস এর সাথে এস এর ওভারল্যাপ হলো। এখানে দেখো এটা কি পি না? পি এক্স, এখানে পি, এটাও কি আমাদের পি, পি এক্স পি ওয়াই, বা আমরা পি এক্স পি ওয়াই আসলে সমশক্তি সম্পন্ন হওয়াতে, একই শক্তি সম্পন্ন হওয়াতে আমরা জাস্ট সবগুলোকে পি বলি তোমাদের সিম্পলিসিটির জন্য। এস পি পি পি, ঠিক আছে? এখন দেখো তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? এস এর সাথে এস, পি এর সাথে এস, পি এর সাথে এস, পি এর সাথে এস, এখানে 4টা বন্ডের মধ্যে, 4টা বন্ডের মধ্যে বন্ডগুলো কি হলো তাহলে? এস এস বন্ড ফর্ম হলো, এখানে এসপি বন্ড ফর্ম হলো। এসপি বন্ড কয়টা? টোটাল 3টা এসপি বন্ড ফর্ম হলো, একটা এসএস বন্ড আর 3টা এসপি বন্ড ফর্ম হলো। আমরা যদি এখানে একটু দেখতে চাই, এখানে দেখাতে পারি তোমাদের। এখানে হচ্ছে কার্বনের একটা এস এর সাথে হাইড্রোজেনের এস, কার্বনের একটা পি এর সাথে হাইড্রোজেনের এস, কার্বনের একটা পি এর সাথে হাইড্রোজেনের এস, কার্বনের একটা পি এর সাথে হাইড্রোজেনের এস। দেখলাম এখানে কি হচ্ছে ভাইয়া? একটা এসএস আর 3টা এসপি বন্ড ফর্ম হচ্ছে। বাট এক্সপেরিমেন্টালি দেখা যায়, এক্সপেরিমেন্টালি রেজাল্ট যেটা দেখা যায় যে কার্বনের 4টা বন্ডই একই রকম হয়, ঠিক আছে? কার্বনের 4টা বন্ডই একই রকম হয়। না হলে দেখা যেত যে কার্বনের এই সিএইচ বন্ডকে ভাঙতে আবার হচ্ছে এসএস এর জন্য একরকম বন্ধন শক্তি হতো, এসপি এর জন্য আরেক রকম বন্ধন শক্তি হতো। কিন্তু তোমরা যখন 9-10-এ পড়ছো কার্বন হাইড্রোজেন বন্ড, সমযোজী বন্ড, তোমরা কিন্তু পড়ছো বন্ধন ভাঙার জন্য কয়েকটা, যেমন ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙা, কার্বন কার্বন বন্ধন, কার্বন হাইড্রোজেন, তোমরা কিন্তু 9-10 একটা চার্ট ছিল, সে চার্টে পড়ছো। কখনো কিন্তু তোমরা ডিফারেন্ট বন্ধন শক্তি পাও না, একটা নির্দিষ্ট বন্ধন শক্তি আছে। তাহলে এটা যদি হয় তোমার ভিবিটি অনুসারে কিন্তু এইটা হয় যে তোমার হচ্ছে এসএস একটা বন্ধন, এসপি 3টা বন্ধন। সো দেখা যায় যে বন্ধন শক্তি এবং বন্ধন যে দৈর্ঘ্য সেটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, রাইট? সো এখানে বাট নেচারে তোমার এক্সপেরিমেন্টালি নেচারে এই কাজটা কখনোই হয় না। নেচারে তোমার 4টা বন্ডই সেম হয়। সবাই একটু খেয়াল করো ভাইয়া পুরা, নেচারে আমাদের এই 4টা বন্ডই সেম হয়, 4টারই বন্ধন শক্তি সেম, 4টারই বন্ধন শক্তি, বন্ধন দৈর্ঘ্য সেম। তার মানে 4টা বন্ডই একই রকম বন্ড হবে, ঠিক আছে? ডিফারেন্ট হবে না। সবার ক্লিয়ার? এখানে অ্যাকচুয়ালি ভিবিটি ফেল করছে, ঠিক আছে? ভিবিটি এখানে এসে ফেল করছে এবং এখান থেকে আসলে বার্থ অফ হাইব্রিডাইজেশন হয়ে যায়, হাইব্রিডাইজেশনের জন্ম হয়। যে কেন আমরা হাইব্রিডাইজেশন আনতেছি, আমরা যদি ভিবিটি ফলো করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে কার্বনের সাথে হাইড্রোজেন যে যুক্ত আছে যে 4টা হাত দ্বারা, সেই 4টা হাতের ভিতরে 3টা হাতের বন্ধন শক্তি একরকম আর আরেকটা হাতের বন্ধন শক্তি আরেক রকম। কিন্তু এক্সপেরিমেন্টালি
চারটা হাতের বন্ধন শক্তি সেম থাকে, এটা কিন্তু ভিবিটি ব্যাখ্যা করতে পারে না। সো এটাই হচ্ছে ভিবিটির সবচেয়ে বড় লিমিটেশনস, এবং এখান থেকে আসলে হাইব্রিডাইজেশনের জন্ম হয়। এখন আমাকে একটু বলো তো, সবাই একটু রেসপন্স করো তো, বুঝছি কিনা সবাই একটু জি বলো। ভাইয়া। জি একদম ভাইয়া বুঝছি। ক্লিয়ার? ভাইয়া এটা কি শুধু জি ভাইয়া। মিথেনের হ্যাঁ ফাইজা আপু ভাইয়া বলো। বলো। এটা কি শুধু মিথেনের ক্ষেত্রেই ঘটে না অন্য কোনো ক্ষেত্রেও ঘটে? মিথেনের ক্ষেত্রে ঘটে, তারপর হচ্ছে BF3 ক্ষেত্রে ঘটে, এটা আরো অনেকগুলো যেমন হচ্ছে আমরা যদি ফসফেটের কথা বলি, ধরো ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে হবে, আমরা যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, সবগুলোর ক্ষেত্রেই হবে সেম কাহিনীটা, ঠিক আছে আপু? যদি আমরা হচ্ছে ইথাইনের ক্ষেত্রে আসি, ইথাইনের ক্ষেত্রে সেম কাহিনী হবে। যদি আমরা ইথিনে আসি, সবগুলোর ক্ষেত্রে আসলে তোমার এই ভিবিটি ফেল করবে। সো ভিবিটি দিয়ে আমরা এক্সপ্লেইন করতে পারবো না আপু, এখানে অবশ্যই তোমার হাইব্রিডাইজেশন আনতে হবে। আমরা এখনই আসতেছি সেই বিষয়গুলো। আর এছাড়া হ্যালো। কেন হাইব্রিডাইজেশন ফেল করলো এটা সবাই বুঝছে কিনা একটু বলি তো। জি হ্যালো। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটা আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে হাইব্রিডাইজেশনে প্রবেশ করে ফেলি। এখন আমরা হাইব্রিডাইজেশন শুরু করব। কারো মেবি মাইক্রোফোন অন হয়ে গেছে, আচ্ছা অফ হয়ে গেছে আবার, ঠিক আছে। আচ্ছা, এখানে আসলে 7টা পয়েন্টের কথা লেখা আছে। হাইব্রিডাইজেশন শুরু করার আগে আগের মতোই আমাদের কিছু পয়েন্টের কথা আগে বলতে হবে। পয়েন্টগুলো সব ভালোভাবে না বুঝলেও সমস্যা নাই, আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব। প্রথম পয়েন্টটা আসো, হাইব্রিডাইজেশন আসলে কি। সো আমি ইংলিশে লিখছি, আসলে বাংলা লেখাটা বেশ প্যারা এগুলো। তোমরা একদমই ইজি ইংলিশ আছে, তোমরা আশা করে দেখলেই বুঝবা। আচ্ছা, একটু দেখো, আমি একটু লেজার পয়েন্টার ইউজ করে দেখো। ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস অফ সেম অর নিয়ারলি সেম এনার্জি। আচ্ছা, বৈরাগী ভাইয়া কি কিছু বলতেছো? আচ্ছা ভাইয়া, তোমার এরকম হলে দেখো অন্য ইয়ারফোনে আই হোপ কাজ করবে। বা তুমি কি কোনো কিছু রিপিট করতে বলতেছো, কোনো পার্ট? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আরেকবার রিপিট করি আমরা। আচ্ছা দেখো, তাহলে এখানে যে কাহিনীটা হচ্ছে, তোমার কার্বনের সাথে হাইড্রোজেন যে 4টা হাত দ্বারা যুক্ত আছে, সেই 4টা হাতের ভিতরে 3টা হাত সেম হচ্ছে, 3টা sp বন্ড হচ্ছে, একটা শুধুমাত্র ss বন্ড হচ্ছে। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে এখানে 4টা বন্ডেরই সেম বন্ধন শক্তি, সেম বন্ধন দৈর্ঘ্য। তার মানে অবশ্যই তোমার ভিভিটি এখানে কাজ করবে না। ভিভিটি অনুসারে একটা বন্ড ডিফারেন্ট, বাকি 3টা সেম। অবশ্যই এখানে আমাদের ভিভিটি কাজ করবে না এবং আমাদের হাইব্রিডাইজেশনের জন্ম হবে এখান থেকে। সো হাইব্রিডাইজেশনের প্রথম পয়েন্টটাতে আমরা আসি, ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস। তোমরা একটু খেয়াল করো, একদমই সহজ ইংলিশ, ঠিক আছে? তোমরা বুঝবা, সবাই বুঝবা। ইন্টারমিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস অফ সেম অর নিয়ারলি সেম এনার্জি টু গিভ নিউ অরবিটালস অফ সেম এক্স্যাক্টলি সেম এনার্জি। এখানে বোঝানো হয়েছে যে কিছু অ্যাটমিক অরবিটাল আছে যারা একই শক্তি সম্পন্ন অথবা কাছাকাছি শক্তি সম্পন্ন, এরকম অরবিটাল গুলো মিলে মিশে একাকার হয়ে নতুন কিছু অরবিটাল দিবে যাদের শক্তি সেমই হবে। আচ্ছা, আমরা মিথেনের কেসটাতে ব্যাখ্যা করি যে প্রথম পয়েন্টটা আসলে কি বুঝাইতে চাইছে। এখানে দেখো ভাইয়া, কাহিনীটা কি হবে, সে কাহিনীটা হবে কি, তোমার এখানে কার্বনের একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল, এরা যেন কি করবে, মিলে মিশে একাকার হয়ে যাবে। এরা মিলে মিশে একাকার হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 2s এবং 2p এর মধ্যে এনার্জি গ্যাপটা কম। নিজেদের মধ্যে দেখো p অরবিটাল গুলো, এই যে p অরবিটাল গুলো আছে px py pz, এদের তো এটা তো সমশক্তি সম্পন্ন, px py pz। পি অরবিটাল গুলোর মধ্যে পি উপশক্তি স্তরের ভিতরে যে 3টা পি অরবিটাল আছে px py pz, এরা কিন্তু সমশক্তি সম্পন্ন। 2s এর সাথে 2p এর এনার্জি একটু গ্যাপ আছে, 2p এর এনার্জি একটু বেশি, বাট প্রায় কাছাকাছি, ঠিক আছে? এই জন্য আমরা এখানে উল্লেখ করছি নিয়ারলি সেম। সেম হইতে পারে অথবা নিয়ারলি সেম হইতে পারে। 2s এর সাথে 2p এর এনার্জি গ্যাপ আছে, 2p এর এনার্জি একটু বেশি, বাট দুইটার এনার্জি কিন্তু তাও অনেক কাছাকাছি, ঠিক আছে? অনেক কাছাকাছি শক্তি সম্পন্ন। সো এরকম কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল এবং একই শক্তি সম্পন্ন অরবিটাল, এরা মিলেমিশে একাকার হয়ে নতুন কিছু অরবিটালে জন্ম দিবে এবং একই সংখ্যায় তারা থাকবে। সো আমরা একটু দেখি, এখানে খেয়াল করো, এখানে মেইনলি কি কাজটা হচ্ছে, এখানে একটা এস অরবিটাল, ঠিক আছে? একটা, আমরা যদি একটু দেখি, একটা এস অরবিটাল আর 3টা পি অরবিটাল, রাইট? একটা এস এবং 3টা পি অরবিটাল। সো এখানে একটা এস আর হচ্ছে আমাদের এখানে 3p দিলাম, 3টা পি অরবিটাল, একটা এস অরবিটাল, 3টা পি অরবিটাল, এরা মিলেমিশে একাকার হয়ে 4টা অরবিটাল তৈরি করবে, সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে। তোমরা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, একটা এস অরবিটাল আর 3টা পি অরবিটাল, এখানে কয়টা অরবিটাল আছে? 4টা অরবিটাল আছে। এই 4টা অরবিটাল কি করবে, নিজেদের মধ্যে মিলে মিশে একাকার হয়ে গিয়ে সমশক্তি সম্পন্ন আরো 4টা অরবিটালে দিবে।
সো এটা কি, এখানে এই অরবিটালটার নাম আমরা কি বলতেছি দেখো, এখানে একটু খেয়াল করো, একটা এস তিনটা পি অরবিটাল মিলছে, ঠিক আছে, তা আমরা এটার নাম বলতেছি sp3। এই 3 ডিনোট করে যে এখানে তিনটা পি অরবিটাল আছে, আর এই এস ডিনোট করে এখানে একটা এস অরবিটাল এবং তিনটা পি অরবিটাল মিলেমিশে একাকার হয়ে সমশক্তি সম্পন্ন চারটা sp3 অরবিটাল তৈরি করে। তা আমরা এখানে প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে আমাদের sp3। এই অরবিটালের নামও sp3, এই অরবিটালের নামও sp3, এই অরবিটালের নামও ভাইয়া কি sp3, এই অরবিটালের নামও আমাদের sp3, ঠিক আছে। একটা এস তিনটা পি, এরা মিলেমিশে একাকার হয়ে চারটা সেম নামের অরবিটাল তৈরি করে, যার প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে আমাদের sp3। এই sp3 হচ্ছে আমাদের অরবিটালের নামটা। এবং sp3 কেন আসছে তার সিগনিফিকেন্স কি, এখানে আসলে একটা এস এবং তিনটা পি মিলছে। সো তিনটা পি মিলছে কিভাবে বুঝলাম, কারণ পি এর উপর 3 আছে আমাদের, এটা দেখে বুঝতেছে এখানে তিনটা পি মিলছে, আর এস এর উপর বাই ডিফল্ট 1 আছে, সো একটা এস মিলছে। সো একটা এস তিনটা পি মিলে sp3 নাম বিশিষ্ট চারটা সমশক্তি সম্পন্ন অরবিটাল দেয় আমাদের। সো আচ্ছা, এই জিনিসটা আরো ক্লিয়ার হবে যদি আমরা এই এক্সাম্পলটা কনসিডার করি। ধরো আমাদেরকে, আমরা কি করলাম, আমরা চারটা দোকান থেকে, চারটা ডিফারেন্ট দোকান থেকে চারটা লাড্ডু কিনলাম। সো ধরো এটা একটা লাড্ডু, আমি চারটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। ধরো এটা একটা লাড্ডু, তারপর হচ্ছে, আচ্ছা এটা একটা লাড্ডু, আর আমি হচ্ছে আরেকটা কালারের লাড্ডু দেখাই। আচ্ছা এটা লাড্ডু, চারটা সমান সাইজের লাড্ডু, বাট চারটা চার দোকানে লাড্ডুগুলোর সাইজ তো মোটামুটি সেমই হয় না প্রত্যেক দোকানে। সো চারটা সমান সাইজের লাড্ডু, ঠিক আছে, বা লাড্ডুগুলোর মধ্যে সাইজের মধ্যে কম বেশি ডিফারেন্স থাকতেই পারে, বাট কাছাকাছি সাইজের হইতে হবে লাড্ডুগুলো। আমি কি করলাম, চারটা লাড্ডুকে মিলেমিশে একাকার করলাম, চারটা লাড্ডু নিয়ে যদি মিলেমিশে একাকার করি তাহলে বড় একটা টাইপের হচ্ছে লাড্ডু। এখন ওটা কি করলাম, ওখান থেকে আমি সেম চারটা লাড্ডু তৈরি করলাম, ঠিক আছে। ধরো আমি কালারটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। ধরো এরকম চারটা লাড্ডু তৈরি করলাম বেগুনি কালারে, চারটা লাড্ডু। এই চারটা লাড্ডু কি ভাইয়া পুরো হাইব্রিড লাড্ডু, কারণ এই চারটা লাড্ডুতেই আমাদের আগের চারটা লাড্ডু, অর্থাৎ এই চার দোকানে চারটা লাড্ডুর মিশ্রণ আছে, ঠিক আছে। সো কি করতেছি আমরা আরেকবার একটু বলি, এখানে চারটা লাড্ডু নিছি চার দোকান থেকে নিয়ে আমরা তাদের মিলেমিশে একাকার করছি, তাহলে তো কমন সেন্স কি বলে, সমশক্তি সম্পন্ন বা সমান সাইজের একই রকম দেখতে আরো চারটা লাড্ডু পাবো, রাইট। চারটা লাড্ডু থেকে তো চারটা লাড্ডুই আসবে, তার মানে একটা এস এবং তিনটা পি অরবিটাল, কয়টা অরবিটাল বলো তো, একটা এস তিনটা পি অরবিটাল, টোটাল কয়টা অরবিটাল হলো, চারটা ভাইয়া। চারটা অরবিটাল। সো চারটা অরবিটাল থেকে চারটা হাইব্রিড অরবিটাল পাবো না আমরা, সমশক্তি সম্পন্ন। জি ভাইয়া। সবাই ধরতে পারছি এই হাইব্রিড জি অরবিটালটার ভাইয়া। নাম কি হবে, এটা কিভাবে বুঝলাম, একটা এস তিনটা পি মিলছে, তাই আমরা বলতেছি sp3। এই 3 ডিনোট করতেছে এখানে তিনটা পি অরবিটাল আছে। যদি একটা এস দুইটা পি মিলতো তাহলে বলতাম sp2, যদি একটা এস একটা পি মিলতো আমরা বলতাম sp। আমরা আস্তে আস্তে সেটা দেখাবো তোমাদের ডিটেইলসে। সো এখানে দেখো আমরা চারটা লাড্ডু মিলেমিশে একাকার করে চারটা হাইব্রিড একই কালারের লাড্ডু পাচ্ছি। সো এটা কি সমশক্তি সম্পন্ন সম সাইজ লাড্ডু ক্ষেত্রে বললে আমরা বলবো হচ্ছে একই রকম সাইজের সেম দেখতে লাড্ডু, বাট যদি অরবিটালের ক্ষেত্রে আসি বলবো যে সমশক্তি সম্পন্ন চারটা হাইব্রিড অরবিটাল তৈরি হয়েছে, ইন্টারমিক্সিং। সো এখানে এই অ্যাটমিক অরবিটাল গুলো অ্যাকচুয়ালি ইন্টারমিক্স করে সমশক্তি সম্পন্ন এক্সাক্ট এনার্জির চারটা হাইব্রিড অরবিটাল দিতেছে। সো তাহলে আমাদের এটাই আসলে হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তার মানে এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে হাইব্রিডাইজেশন অনুযায়ী যদি আমরা এখানে মিথেনের গঠনটাকে ব্যাখ্যা করি, সো আমি একটু এখানে আসি, আরেকটা স্লাইডে দেখাই তোমাদেরকে। আচ্ছা, সো এখানে কি হচ্ছে ভাইয়া পুরো একটু খেয়াল করো, আমাদের এখানে মিথেন কার্বনের ক্ষেত্রে দেখো, এখানে দেখো হাইব্রিডাইজেশন মাথায় রাখতে হবে শুধুমাত্র সেন্ট্রাল পরমাণুর হয়, ঠিক আছে। হাইব্রিডাইজেশন আমরা যে কনসেপ্টটার কথা বলতেছি এটা মূলত কেন্দ্রীয় পরমাণুর জন্যই ভ্যালিড, ঠিক আছে। অন্যান্য যে হচ্ছে কর্নার অ্যাটম গুলো আছে ওগুলো হাইব্রিডাইজেশন আমরা বলি না। আচ্ছা দেখো এখানে কি ঘটনাটা ঘটে, তোমার এই মিথেনের স্ট্রাকচারটা আমি আরেকবার দেখাচ্ছি। এই মিথেনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে ভাইয়া পুরো একটু খেয়াল করো, আমাদের কার্বন ইলেকট্রোমিনাসটা 1s2 2s2 2p2, ঠিক আছে। এই 2s2 টাকে আমরা কি লিখতেছি, এই যে এটা হচ্ছে আমাদের 2s2, আর 2p2 আমাদের হচ্ছে এইটা, রাইট। 2p2 আমাদের কি এখানে একটা, আর এই অরবিটালে কিছু নাই। তুমি কার্বনকে এক্সাইটেড করলা, সো কার্বনকে যদি এক্সাইটেড করো, সো এর পরের স্টেজে কার্বনকে এক্সাইটেড করলা, নিউ অরবিটাল কি পাবে, এখানে একটা ইলেকট্রন আর এখানে তোমার তিনটা বিজোড় ইলেকট্রন হচ্ছে। এরপর তুমি কি করলা দেখো, এখানে এখন যে কাজটা করলা তোমার এখানে দেখো ভাইয়া পুরা এখানে একটা এস অরবিটাল আছে, এখানে তিনটা পি অরবিটাল আছে, রাইট। একটা এস এবং তিনটা পি, এখানে দেখো 3p লিখছি আমরা, একটা এস তিনটা পি। সো একটা এস আর তিনটা পি মিলে মিশে একাকার হয়ে আমাদের কি তৈরি করবে বলতো ভাইয়া পুরা, কি তৈরি করবে আমাদের,
একটা s তিনটা p মিলে ভাইয়া মিশে sp3 অরবিটাল কয়টা? ভাইয়া 4টা চারটা। অরবিটাল টোটাল। চারটা, এক্স্যাক্টলি। তাদের শক্তি কি হবে ভাইয়া? পুরা সেম হবে। সো আমরা তাদের এইভাবে লিখতে পারি যে তাদের সেম এনার্জি হবে 1 2 3 4। সো এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, ঠিক আছে? প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে আমাদের এখন sp3। এই অরবিটালটাকে বলতেছি আমরা sp3, এটাকেও বলতেছি আমরা sp3, এইটাকেও বলতেছি আমরা sp3, এটাকেও বলতেছি আমরা sp3। চারটা অরবিটাল সেম নাম, প্রত্যেকের নামই sp3, প্রত্যেকেই সমান শক্তি সম্পন্ন। এখন দেখো তোমার এই যে হাইড্রোজেন এসে যুক্ত হবে, এই যে হাইড্রোজেনটা আসবে এখানে, এই যে হাইড্রোজেনটা আমাদের এখানে অবশ্যই স্পিনটা বিপরীত হবে। ভিবিটি থেকে নিলাম আমরা এই আইডিয়াটা যে অবশ্যই যে স্পিনে ওভারল্যাপ করবে স্পিন দুইটা অপোজিট হইতে হবে। দেখো এই আইডিয়াটা কিন্তু ভিভিটির, ঠিক আছে, বা ভ্যালেন্স বন্ড থিওরি। এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, ভাইয়া তারপরে হ্যাঁ বলো ভাইয়া, এখানে আরেকটা হাইড্রোজেন। বলো। ভাইয়া এখানে এই যে সবগুলো অরবিটাল sp3 হচ্ছে, এটা কি শুধুমাত্র এই CH4 এর জন্য নাকি অন্যান্য ক্ষেত্রেও একই হবে? হ্যাঁ, আরো অন্যান্য অনেক ক্ষেত্রে হইতে পারে sp3, ঠিক আছে? শুধুমাত্র CH4 এর জন্য হাইব্রিডাইজেশন দিয়ে সব ব্যাখ্যা করা যায়। হাইব্রিডাইজেশন দিয়ে মোটামুটি সব ধরনের কম্পাউন্ডের স্ট্রাকচারে ব্যাখ্যা করা যায় ভাইয়া, সমযোজী যৌগের। তো সব জায়গায় হাইব্রিডাইজেশন দেখবো আমরা, BeCl2, বেরিলিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে আমাদের বোরন ফ্লোরাইড, তারপরে হচ্ছে আমাদের ইথিন, ইথাইন, সবগুলো ক্ষেত্রে দেখবো এরকম আমাদের হাইব্রিডাইজেশন চলে আসবে, ঠিক আছে? আমরা জাস্ট কেবল ইন্ট্রোডাকশন আজকে। তাহলে দেখো এখানে কি হবে, হাইড্রোজেনের অপোজিট স্পিনের সাথে এরা ওভারল্যাপ করবে, হাইড্রোজেনের অপোজিট স্পিনের সাথে এরা ওভারল্যাপ করলো, ঠিক আছে? ওভারল্যাপ হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, আমরা যে চারটা বন্ড পাচ্ছি, সেই চারটা বন্ড কি হচ্ছে, আমরা যদি এখন এইভাবে দেখি, তাহলে চারটা বন্ডই মেইনলি হচ্ছে আমাদের কি হচ্ছে ভাইয়া, পুরা sp3 এর সাথে s এর বন্ড, 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 কারণ হাইড্রোজেনের তো s অরবিটাল, ঠিক আছে? তার মানে চারটা বন্ডই হচ্ছে মেইনলি কার্বনের sp3 এর সাথে s এর বন্ড, কার্বনের sp3 এর সাথে s এর বন্ড, কার্বনের sp3 এর সাথে s এর বন্ড, কার্বনের sp3 এর সাথে s এর বন্ড। দেখো চারটা বন্ড সেম, সেম বন্ড লেন্থ, সেম বন্ড এনার্জি, কারণ চারটা বন্ডই সেম, একদম ইকুইভ্যালেন্ট বন্ড, কোনো ডিফারেন্স নাই। চারটা বন্ডের বন্ড লেন্থ, বন্ড এনার্জি সবই সেম। দেখলা হাইব্রিডাইজেশন একদম পারফেক্টলি এক্সপ্লেইন করতে পারলো স্ট্রাকচার, যে এইভাবে বন্ডটা তৈরি হচ্ছে। সবাই বুঝছি আমরা এই পার্টটা? রেসপন্স করি তো জি ভাইয়া। প্রত্যেকে বলো, সবাই রেসপন্স করো, আনমিউট করো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। সবাই একটু বলো। ভাইয়া বুঝছি। হ্যাঁ বলো বাপু। sp3 এর 3টা কি আমরা p এর উপরে কিউব আকারে লিখবো? হ্যাঁ কিউব আকারে লিখবো এটাকে, এটাকে আমরা কিউব আকারে লিখবো। আচ্ছা, সো আই গেস সবাই বুঝতে পারছে। আমরা এখন আমরা একটু আসি আমাদের হচ্ছে পরবর্তী পয়েন্টগুলো নিয়ে কথা বলি। বেশ কয়েকটা পয়েন্ট আছে, একটু সময় লাগবে আর কি। আচ্ছা, সো আমি একটা একটা করে পয়েন্ট এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে দেখো হাইব্রিডাইজেশন কার জন্য অ্যাপ্লিকেবল সেটা তোমাকে বুঝতে হবে, এগুলো বইতে এত সুন্দরভাবে লেখা থাকে না। সো এই কথাগুলো একটু নোট করে রাখবা। আমি তোমাদের তো স্লাইড দিয়ে দিব, স্লাইডে লেখাই আছে যে হাফ ফিল্ড অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল, এমটি ফিল্ড অরবিটাল, একদমই ফাঁকা অরবিটাল, তারপর হচ্ছে আমাদের ফুললি ফিল্ড অরবিটাল, মানে যে অরবিটালে কোনো লোন পেয়ার, মানে যে অরবিটালে অ্যাকচুয়ালি মানে তোমার পুরোটাই পুরো অরবিটালে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে? এই তিন ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন খাটবে। সো আমরা এমটি ফিল্ড অরবিটাল, যেখানে আসলে যে অরবিটালে কোনো ইলেকট্রন নাই, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? হাফ ফিল্ড অরবিটাল। বুঝতে পারতো এটা একটা অরবিটাল যার মধ্যে এক স্পিনের ইলেকট্রন আছে। এমটি ফিল্ড অরবিটাল কি? এখানে আসলে কোনো ইলেকট্রনই নাই। ফুললি ফিল্ড অরবিটাল কি? এখানে এই অরবিটাল মানে তোমার ওই অরবিটাল দুইটা ইলেকট্রন দ্বারা ফিল আপ। এই তিন ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশন অ্যাপ্লিকেবল। সো সবাই একটু মাথায় ঢুকায় নাও। আমরা বুঝবো যে সন্নিবেশ কখন ইউজ করবো, আমরা যখন কোঅর্ডিনেশন কম্পাউন্ড পড়বো, অর্থাৎ আমাদের জটিল আয়ন যখন পড়বো, আমাদের এর পরের কনসেপ্টটা হচ্ছে VSEPR, এরপরে হচ্ছে আমরা মেইনলি কোঅর্ডিনেশন কম্পাউন্ড ধরবো। সো তখন আমরা আসলে এই এমটি ফিল্ড অরবিটাল সম্পর্কে জানবো আরো ডিটেলসে। বাট এখন আপাতত মেনে নাও যে এমটি ফিল্ড অরবিটাল হাফ ফিল্ডের ক্ষেত্রে মানে আমাদের ম্যাক্সিমাম এক্সাম্পল গুলো কভার করে যাবে হাফ ফিল্ড দিয়েই। আর এমটি ফিল্ড অরবিটাল মেইনলি হচ্ছে আমরা কোঅর্ডিনেশন বা সন্নিবেশ, যে যৌগগুলো আছে সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে যে যৌগগুলো তৈরি হয়, মেইনলি ওখানে আমরা এমটি ফিল্ড অরবিটাল নিয়ে জানবো, ঠিক আছে? বাট এমটি ফিল্ড অরবিটালেরও হাইব্রিডাইজেশন হয়, মাথা ঢুকানো। ভিবিটিতে হয়তো ছিল শুধুমাত্র হাফ ফিল্ড অরবিটাল পড়ছো, ঠিক আছে? ওই আইডিয়াটা এখানে মডিফাইড হয়ে যাচ্ছে, ভিবিটির আইডিয়াটা এখানে মডিফাইড হয়ে যাচ্ছে। ভিবিটিতে শুধু হাফ ফিল্ড অরবিটাল ছিল, এখানে হাফ ফিল্ড, এমটি ফিল্ড, ফুল ফিল্ড। ফুল ফিল্ড কোথায়? লোন পেয়ার। সো লোন পেয়ার যে অরবিটাল গুলো সেখানেও হাইব্রিডাইজেশন হয়। আমরা এগুলো নিয়ে কথা বলবো ডিটেলসে। আচ্ছা,
এর পরের পয়েন্টটাতে আসি। সো আমি এটাকে ইরেজ করে দেওয়া লাগতেছে, না নিচে লেখাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, সো এরপরে পয়েন্টটা হচ্ছে দ্য নাম্বার অফ হাইব্রিড অরবিটালস ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইন্টারমিক্সিং অরবিটালস। এই পয়েন্টটা সবাই ধরতে পারছো? 3 নাম্বার পয়েন্টটা তো বলো তো, এটা কি বুঝাইছে জি দেখি ভাইয়া, বলো। বুঝতে পারছি ভাইয়া। এটা কি ভাইয়া এটার বুঝাইছে? মধ্যে বোঝাইছে যে যে কয়টা অরবিটালের হাইব্রিডাইজেশন হবে ওই কয়টা অরবিটালের টোটাল যোগফলটাই আপনার ওই হাইব্রিড টোটাল অরবিটালের হাইব্রিড সংখ্যা সমান হবে। সংখ্যা হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। যেমন ইন্টারমিক্সিং অরবিটাল একটা এস 3টা পি ছিল, সো হাইব্রিড অরবিটাল 3 আর 1 যোগ করে 4, সো টোটাল নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হচ্ছে 4টা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের যে কনসেপ্টটা আছে সেটা শুধুমাত্র সিগমা এবং লোন পেয়ারের জন্য অ্যাপ্লিকেবল। সিগমা বন্ড এবং লোন পেয়ার এই দুইটার ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশনের কনসেপ্টটাকে কাজে লাগাবো। পাই বন্ডের সাথে লোন হাইব্রিডাইজেশনের কোনো রিলেশন নাই। তোমরা একদম খুবই ক্লিয়ারলি কথাটা মাথায় ঢুকায় নাও যে হাইব্রিডাইজেশনের যে কনসেপ্টটা আছে সেটা শুধুমাত্র সিগমা এবং লোন পেয়ারের জন্য অ্যাপ্লিকেবল। পাই বন্ডের সাথে হাইব্রিডাইজেশনের কোনো সম্পর্ক নাই, সো এটা মাথায় ঢুকানো। হাইব্রিডাইজেশন শুধুমাত্র সিগমা বন্ডের জন্য অ্যাপ্লিকেবল। লোন পেয়ার, সিগমা বন্ড আর লোন পেয়ার, দেখো একদম লিখে দিছে একদম ডিটেইলসে, কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন ইজ অনলি ভ্যালিড ফর সিগমা এন্ড লোন পেয়ার। সো সিগমা লোন পেয়ার ছাড়া আরেকটা বন্ড আছে পাই বন্ড, ঠিক আছে? এই পাই বন্ডের সাথে হাইব্রিডাইজেশনের কোনো সম্পর্ক নাই, এটা আমরা কথা বলবো এটা নিয়ে ডিটেইলসে। আচ্ছা, সো এখানে হাইব্রিড অরবিটালস আর নেমড আফটার দ্য প্যারেন্ট অরবিটাল। সো প্যারেন্ট যে অরবিটাল গুলো অ্যাকচুয়ালি ইন্টারমিক্স করে আমাদের হাইব্রিড অরবিটাল তৈরি করছে, যেমন একটা এস 3টা পি। দেখো এই জিনিসটা আমি 5 নাম্বার পয়েন্টে একটু ডিটেইলসে এক্সপ্লেইন করি। সো আমি যদি 5 নাম্বার পয়েন্টে এক্সপ্লেইন করি, কেউ কি চ্যাটে কিছু লিখছো? সিগমা না না না, একক বন্ড দেখো ভাইয়া, সিগমা বন্ড কোনো দুইটা পরমাণুর ভিতরে প্রথম যে বন্ডটা তৈরি হয় সেটা হচ্ছে সিগমা বন্ড, এরপরও পাই বন্ড তৈরি হতে পারে, ঠিক আছে? সো সিগমা বন্ডের জন্য শুধুমাত্র তোমার হাইব্রিডাইজেশন প্রযোজ্য, তোমার পাই বন্ডের জন্য প্রযোজ্য না। সো একক বন্ড হলে তো সেটা মাস সিগমা হবে, সো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনও হতে পারে, সেখানেও সিগমা থাকবে, একটা সিগমা থাকবে বাকিগুলো পাই থাকবে। যেমন যদি বলি ধরো এই পয়েন্টটা যদি একটু এক্সপ্লেন করি, ধরো আমাদের হচ্ছে ইথিনের স্ট্রাকচার। ইথিনের স্ট্রাকচারে কি হচ্ছে একটু দেখো। ইথিনের ক্ষেত্রে হবে কি, আমরা যদি এটাকে একটু দেখাই, এখানে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানে আমাদের কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। এখানে আমাদের একটু বুঝো ভাইয়া, এটা কি একটা সিগমা বন্ড, রাইট? এখানে হাইব্রিডাইজেশন হয়েছে, মাথায় রাখো এখানে হাইব্রিডাইজেশন হয়েছে। এটা কি ভাইয়া একটা সিগমা বন্ড না? এখানে হাইব্রিডাইজেশন হয়েছে। দুইটা পরমাণুর ভিতরে প্রথম যে বন্ডটা তৈরি হবে সেটা মাস সিগমা হবে, ভিভিটির কথা এখানে প্রযোজ্য। দুইটা পরমাণুর ভিতরে প্রথম যে বন্ধনটা তৈরি হবে সেটা মাস্ট সিগমা হতে হবে। সো দুইটা কার্বনের ভিতরে ফার্স্ট যে বন্ধনটা তৈরি হবে সেটা সিগমা হবে। এরপরে যে বন্ডটা দেখো, এটাও সিগমা এটাও সিগমা, আর এখানে আরেকটা বন্ড আছে সেটা হচ্ছে পাই বন্ড, ঠিক আছে ভাইয়া? এটা হচ্ছে পাই বন্ড। সো আমরা যদি ইথাইনের স্ট্রাকচার দেখি, ইথাইনের ক্ষেত্রে কি হচ্ছে, আর দেখো একটা কথা মাথায় রাখো, সিগমা কিন্তু একটাই হয়, ঠিক আছে? দুইটা পরমাণুর ভিতরে সিগমা বন্ড আমার একটাই হবে, এরপরে যতগুলো বন্ড তৈরি হবে ম্যাক্সিমাম দুইটাই হয়, সো ওগুলো হবে পাই। সো আমরা যদি ইথাইনের কনসেপ্টটা দেখি, ইথাইনের স্ট্রাকচার, সো কার্বন কার্বন ট্রিপল বন্ড, তোমরা 19 এ পড়ছো ইথাইনের অর্গানিক কেমিস্ট্রিতে। এখানে কি হচ্ছে ভাইয়া দেখো, এই ফার্স্ট বন্ডটা কি আমাদের সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড এটাও সিগমা বন্ড, আর উপরে দুইটা বন্ড হচ্ছে আমাদের পাই বন্ড, এখানে পাশাপাশি অধিক্রমণ ঘটে, ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার মাসুম ভাইয়া? সো একক বন্ধন সেখানে জি মাস ভাইয়া। সিগমা, বাট তোমার দ্বিবন্ধন ত্রিবন্ধনও থাকতে পারে, সেক্ষেত্রে বাকি বন্ধনগুলোতে অবশ্যই পাই হতে হবে, ওখানে সিগমা মোটেও হইতে পারবে না। সো এটা তোমরা মাথায় ঢুকায় নাও একদম ক্লিয়ার ভাবে। আমরা এখন পরের পয়েন্টগুলো নিয়ে আস্তে আস্তে কথা বলি। আমাদের 5 নাম্বার পয়েন্ট ছিল যে হাইব্রিড অরবিটালের যে নামটা হবে সেটা অবশ্যই প্যারেন্ট অরবিটালের নামের সাথে সামঞ্জস্য রেখে। কি ছিল ভাইয়া একটু দেখো, আমাদের যদি এরকম কাহিনী হয়, তো আমি একটু ডিফারেন্স একটা নিউ স্লাইড ক্রিয়েট করে নিই এখানে। একদম প্রথম ক্ষেত্রে আসো, তোমরা একটু আমাকে বলবা, সবাই রেসপন্স করবা, একটা এস একটা পি, সো এটা মিলে কি তৈরি করবে বলো? একটা এস একটা পি, ভাইয়া এসপি। কয়টা এসপি? ভাইয়া একটা এসপি। দুইটা, সরি ভাই, দুইটা ভাইয়া, সরি। দুইটা এসপি, হ্যাঁ। এখন বলো একটা এস একটা 1s আর দুইটা 2p, এটা কি হবে? ভাইয়া 3sp স্কয়ার। sp2 বলে ভাই, এইভাবে sp স্কয়ার বলে না, sp2 বলে। সো তাহলে তিনটা sp2, রাইট? কারণ দেখো একটা এস দুইটা পি মিলছে, সো একটা এস দুইটা পি, এখানে একটা এস অরবিটাল দুইটা পি অরবিটাল, সো হাইব্রিড অরবিটালও তিনটা হইতে হবে।
আর যেহেতু দুইটা পি তাই আমরা এখানে সুপারস্ক্রিপ্ট দিয়ে 2টা লিখছি, ঠিক আছে, sp2। আমরা কখনো এটাকে sp স্কয়ার পড়বো না, কখনো আমরা sp কিউব পড়বো না, অলওয়েজ sp2 এইভাবে পড়বা। তারপর দেখো একটা s 3টা p, বলো এটা কি হবে? ভাইয়া 4sp 4 মানে 4টা হাইব্রিড অরবিটাল, বাট প্রত্যেকটা অরবিটালের নামই হবে sp3, ঠিক আছে ভাইয়া? 4sp3 আমরা জি বলবো ভাইয়া। না এখানে। 4টা হাইব্রিড অরবিটাল, প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে আমাদের sp3। এখন বলো একটা s 3টা p আর একটা d অরবিটাল, এখন কি হবে? ভাইয়া sp3d হইলো না? আরেকবার আরেকবার। ভাইয়া পাঁচটা sp3 হবে, sp3d 4 না ভাইয়া, এটা এইভাবে বলবা, পাঁচটা হবে। 5টা sp3d পাঁচটা। অরবিটাল, ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ এখানে সরি। 5টা sp3d, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। সো এখানে sp3d প্রত্যেকটা অরবিটালের নামই হচ্ছে আমাদের sp3d। কয়টা তৈরি হবে? 5টা তৈরি হবে, কারণ এখানে 5টা অরবিটাল ইন্টারমিক্স করছে, তার মানে 5টা হাইব্রিড অরবিটাল তৈরি করবে। এরপরে আসো আমাদের একটা s 3টা p 2টা d। এবার এটা বলো। ভাইয়া এটা হচ্ছে ছয়টা 6 sp3d2 sp3d স্কয়ার d2। আচ্ছা আমি এক একজনের কাছ থেকে শুনি, শাওন ভাইয়ের কাছ থেকে শুনলাম। হ্যাঁ ফাইজা আপু বলতেছিল, বলো। হ্যালো। 6sp3d2। হ্যাঁ 6টা হাইব্রিড sp3d2 অরবিটাল তৈরি করে, ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছি। আমরা এইভাবে অ্যাকচুয়ালি আমরা হাইব্রিড অরবিটাল গুলোর নামকরণ করি। 6টা তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা হয়ে গেছে। sp3d2 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 আর sp3d2, 6টা তোমার sp3d2 হাইব্রিড অরবিটাল তৈরি করে, ঠিক আছে? এদের জিওমেট্রি ডিফারেন্ট, জ্যামিতি ডিফারেন্ট। আমরা সরলরেখিক, তারপরে সমতলের ত্রিভুজাকার, বিভিন্ন ধরনের জ্যামিতি আছে, আমরা ওগুলোতে পরে যাব, জ্যামিতি নিয়ে কথা বলবো পরে। বাট আমরা আজকে একদম ইন্ট্রোডাকশন, সো হচ্ছে আমরা বেসিক কথাবার্তার মধ্যে সীমাবদ্ধ থাকি। এরপরে আসো আমাদের পয়েন্ট গুলো কি কি ছিল। আচ্ছা, সো 5 নাম্বার পয়েন্ট আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করতে পারলাম যে হাইব্রিড অরবিটাল গুলোর নামকরণ আমরা কিভাবে করতেছি। এখন একটা কথা মাথায় রাখো, 6 নাম্বার পয়েন্টটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের সেম শেপ থাকবে, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের সেম শেপ থাকবে। সো আমরা জানি এস অরবিটালের শেপ কিরকম হয়, এরকম হয়। পি অরবিটালের শেপ কিরকম, এরকম। ডি অরবিটালের শেপ কিরকম, এটা এরকম হচ্ছে আমাদের ডি অরবিটালের শেপ, রাইট? সো এগুলো হচ্ছে আমাদের এস পি ডি অরবিটালের শেপ। আচ্ছা, বাট প্রত্যেকটা হাইব্রিড অরবিটালের শেপ একই রকম হবে। কি রকম হবে? এটা একটা লোক, দেখো তোমরা তোমাদের ম্যাক্সিমাম বইতে যেভাবে পাবা সেভাবে বলি। তোমরা মেইনলি হাইব্রিড অরবিটাল কিভাবে আঁকা হয়, সো সকল হাইব্রিড অরবিটাল একই রকম। সো এটা একটা লার্জ লোব থাকবে, তার সাথে একটা স্মল লোব থাকবে, ঠিক আছে? একটা লার্জ লোব থাকবে, তার সাথে একটা ছোট্ট স্মল লোব থাকবে। এটা হচ্ছে মেইনলি আমাদের হাইব্রিডাইজেশনের শেপ। তোমরা একটু খাতায় তুলে নাও, কারণ আসলে এই লেখাগুলো, এই চিত্রগুলো এখানে থাকলে না আমাদের হচ্ছে পরবর্তী লেখাটা ঠিক মতো আসবে না, সো এটা ইয়েস করে দিতে হবে। সো তোমরা একটু খাতায় তুলে নাও এই শেপটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হাইব্রিড অরবিটালের শেপ। এটা হচ্ছে আমাদের হাইব্রিড অরবিটালের শেপ। সেটা sp অরবিটাল হোক, সেটা sp হোক, sp2 হোক, sp3 হোক, sp3d হোক, sp3d2 হোক, সবগুলো হাইব্রিড অরবিটালের সেম শেপ। এভাবে আঁকি আমরা। একটা লার্জ লোব দেই, লার্জ লোব কোনটা এখানে? এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লার্জ লোব, লার্জ লোব। আর এখানে একটা স্মল লোব থাকে, এটা হচ্ছে আমাদের স্মল লোব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্মল লোব। এইটা একটা রিপ্রেজেন্টেশন হাইব্রিড অরবিটাল বোঝানো। এখানে যেমন sp/d ডিফারেন্ট শেপ আছে, হাইব্রিড অরবিটালের একই শেপ হবে। পৃথিবীর সকল হাইব্রিড অরবিটালের একই শেপ, sp হোক, sp2 হোক, sp3 হোক, sp3d হোক, sp3d2 হোক, সব হাইব্রিড অরবিটালে এই কমন শেপটা ফলো করবো আমরা, ঠিক আছে? সো একটা লার্জ লোব থাকবে, তার সাথে একটা স্মল লোব থাকবে। এখন আসি আমরা, ধরো হচ্ছে এখানে সাপোজ আমরা মেইনলি যেভাবে আঁকি, সো এটা কোনো কোনো বইতে পাবা। আরেকটা কি রকম পাবা, একটা হচ্ছে সিম্পলি এটা পাবা, অর্থাৎ শুধুমাত্র লার্জ লোবটাকে দেখাইছে, বুঝছো? স্মল লোবটা মিসিং। এটাও সেম, তুমি এটাও দিতে পারো। এটাও তোমার অ্যাকচুয়ালি হাইব্রিড অরবিটালকে বোঝাবে। সো এটাও তোমার সেম হাইব্রিড অরবিটালকে বোঝাবে। তুমি স্মল লোবটা যদি মিসিং করো, এখানে স্মল লোব নাই, বাট আফটার অল তাও এটা হাইব্রিড অরবিটালকে বোঝাবে। সো এইটা একটা রিপ্রেজেন্টেশন। ম্যাক্সিমাম বইতে তুমি এই স্ট্রাকচারটাই পাবা, এটাই পাবা।
বাট তুমি যদি কোনো কারণে স্মল লোবটাকে দেখাও, তুমি অনেক টিচারই দেখাবে, সেটাও কারেক্ট। সো এটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে? দুইটাই হাইব্রিড অরবিটালকে বোঝায়, সেটা এসপি হোক, sp2 হোক, sp3 হোক, sp3d2 হোক, সবগুলো হাইব্রিড অরবিটালের সেম শেপ থাকবে, ঠিক আছে? সেই শেপটা হচ্ছে এইটা, আইদার এইটা অথবা এইটা, ঠিক আছে? দুইটা শেপে যে কোনো একটা তুমি পরীক্ষা হলে লিখবা। ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এরপর আসো, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা নিয়ে আমরা ইন ফিউচার আরো ডিটেলসে কথা বলবো। সেটা হচ্ছে 7 নাম্বার পয়েন্টটা একটু খেয়াল করো, যে সকল হাইব্রিড অরবিটাল এমন ভাবে ওরিয়েন্টেড থাকে যেন তাদের মধ্যে যে রিপালশন, রিপালশনের বাংলা হচ্ছে বিকর্ষণ, রিপালশনের বাংলা হচ্ছে বিকর্ষণ, হাইব্রিড অরবিটাল গুলো অ্যাকচুয়ালি এমন ভাবে ওরিয়েন্টেড থাকবে যে তাদের মধ্যবর্তী যে রিপালশনটা সেটা মিনিমাম হতে হবে, সবচেয়ে কম হতে হবে। সো এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে। তো ফার্স্ট অফ অল আমাদের হাতে আর 1 মিনিট 47 সেকেন্ড আছে। যদি মিটিংটা ক্লোজ হয়ে যায় তোমরা আবার জয়েন করিও, ঠিক আছে? আমরা জাস্ট 5-7 মিনিটের মতো এক্সট্রা টাইম নিব। সো মিটিংটা এন্ড হয়ে গেলে তোমরা আবার জয়েন করো। আমরা একটা দুইটা স্ট্রাকচার করি হাইব্রিডাইজেশন দিয়ে, না হলে বুঝবা না তোমরা। আচ্ছা দেখো, প্রথম স্ট্রাকচার বেরিলিয়াম ক্লোরাইড বা বেরিলিয়াম ফ্লোরাইড ধরি আমরা, বেরিলিয়াম ফ্লোরাইড। সো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা বলো তো তোমরা? বেরিলিয়াম। বেরিলিয়াম, এক্স্যাক্টলি, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বেরিলিয়াম। সো বেরিলিয়াম, একটা বেরিলিয়াম কি করছে, দুইটা ফ্লোরিনের সাথে সিগমা বন্ডে যুক্ত আছে, বাট এটা তো আর হাইব্রিডাইজেশন ডায়াগ্রাম হইলো না। সো আমরা এখন হাইব্রিডাইজেশন ডায়াগ্রাম আঁকবো। অবশ্যই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা লিখতে হবে। সো 1s2 2s2 আর আচ্ছা এটি তো চারটা থাকে। সো এখানে মেইনলি কি হয় 2s2, আমরা আসলে তুমি দেখো একটা জিনিস বুঝো, 2s2 তে কি আছে ভাইয়া, তোমার পেয়ার্ড ইলেকট্রন আছে, এখানে যুগ্ম ইলেকট্রন আছে। সো ভিবিটি অনুসারে কখনোই এখানে ফ্লোরিন যুক্ত হওয়ার কথা না, কারণ এখানে যুগ্ম ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা, ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা পাশে লিখে রাখি। সো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p, এরপর কি 5, ঠিক আছে? সো 2s2 কে লিখলাম আমরা, এটা হচ্ছে 2s2, তারপর 2p5 কে লিখি আমরা একটা দুইটা, সো এখানে একটা দুইটা তিনটা, আর 2p5 পর্যন্ত তো 1 2। আচ্ছা এবার হয়ে গেল ফ্লোরিন ইলেকট্রন বিন্যাসটা। আরেকটা ফ্লোরিনকে আঁকি আমরা, সো এখানে একটা ফ্লোরিন। আচ্ছা আমরা আমাদের সুবিধার জন্য স্পিনটাকে অপোজিট করে দেই, এই ফ্লোরিনের স্পিনটাকে আমরা -1/2 রাখি, এই ফ্লোরিনের স্পিনটাকে। এখন এই ফ্লোরিনের ক্ষেত্রে আসি আমরা। সো 1s2 2s2, তারপর হচ্ছে আমাদের 2p5, রাইট? সো এই 2s2 তে কি হবে, তোমার এখানে অবশ্যই পেয়ার থাকবে, আর 2p5 এ একটা দুইটা। সো এখানে তুমি দেখাচ্ছ, এটা দেখাচ্ছ